তৃতীয়দের প্রথম অংশ থেকে আসা 2026 সালের যে বোর্ড কোশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে সংখ্যা পদ্ধতি কি? আমরা যেটা জানি, যদি আমরা সংখ্যা পদ্ধতির কথা বলি, সেটা হচ্ছে বিভিন্ন প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশ ও গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে বিভিন্ন প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তারপর হচ্ছে ইউনিকোড দ্বারা এসকি কোডের সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে, ব্যাখ্যা করে। ইউনিকোড হচ্ছে একটা আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডের সাহায্যে বর্ণ, অঙ্ক, চিহ্ন সবকিছুই কম্পিউটারকে বোঝানো যায় বা কম্পিউটার কোডবদ্ধ করা যায়। আমরা যদি এসকি কোডের কথা বলি, তাহলে আমরা যেটা বলবো যে এসকি কোড হচ্ছে মূলত 7 বা 8 বিটের কোড। আমি কথাগুলো মুখে বলছি, তোমরা একটু লিখে নেবে। এসকি কোডটা বলছে 7 বিট বা 8 বিটের কোড, এবং 8 বিটের কোড দ্বারা হচ্ছে আমরা √8 বা 256টি কোড তৈরি করা যায়। অর্থাৎ হচ্ছে এই 256টা কোড ব্যতীত আর কোনো কোড এসকি কোডের সাহায্যে তৈরি করা যায় না। তাহলে আমরা যদি এসকি কোডের সাহায্যে কম্পিউটারকে বিভিন্ন ভাষার বর্ণাঙ্ক চিহ্ন বোঝাইতে চাই, তাহলে সেটা পারবো না। কারণ এসকি কোডের সাহায্যে শুধুমাত্র 256টি বর্ণাঙ্ক চিহ্ন কম্পিউটারে কোডভুক্ত করা যায়। এই ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র ইংরেজি ভাষা বা দু একটি ভাষার বর্ণাঙ্ক চিহ্ন প্রকাশ করলেই এসকি কোডের যে কোডগুলো থাকে সেগুলো শেষ হয়ে যায়। এই ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশের যে ভাষাগুলো আছে সেগুলোকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য, অর্থাৎ পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করার জন্যই তৈরি করা হয়েছে ইউনিকোড। ইউনিকোড হচ্ছে মূলত 16 বিটের কোড। আর 16 বিটকে যদি আমরা সাজাই, তাহলে হচ্ছে 65,536টি অদ্বিতীয় কোড তৈরি করা যায়। তাতে করে দেখা যায় পৃথিবীর সকল ভাষার যত বর্ণ, অঙ্ক, চিহ্ন আছে সবগুলোকেই কম্পিউটারে কোডভুক্ত করা যায়। অর্থাৎ এসকি কোডের যে সীমাবদ্ধতা ছিল, সকল ভাষার বর্ণ, অঙ্ক, চিহ্নকে কম্পিউটারে কোডভুক্ত করা যেত না, এই ইউনিকোডের সাহায্যে সেই সীমাবদ্ধতাটা দূর হয়ে যায়। পৃথিবীর সকল দেশের সকল ভাষার সকল বর্ণ, অঙ্ক, চিহ্নকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। প্রশ্ন, এই প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের বাংলা প্রথম পত্রের প্রাপ্ত নম্বর অক্টাল সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করা। তাহলে বাংলা প্রথম পত্রের যে নাম্বারটা ছিল সেটা দেওয়া হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে। তাহলে বাংলা প্রথম পত্রে যে প্রাপ্ত নাম্বার, প্রথম পত্রের প্রাপ্ত নাম্বার 4A16। তাহলে বেস দেওয়া আছে 16, তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা। তাহলে এই সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় নির্ণয় করতে হবে। আমরা যেটা জানি, হেক্সাডেসিমাল সংখ্যাকে সরাসরি অক্টাল সংখ্যায় প্রকাশ করা যায় না। আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় প্রকাশ করতে চাই, তাহলে আমাদের যে কাজ করতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যাটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। হেক্সাডেসিমালকে আমরা প্রথমে কি করব, বাইনারি করব। হেক্সা থেকে করব বাইনারি, তারপর সেই বাইনারিটাকে আমরা করে ফেলবো অক্টাল। তাহলে যে অক্টাল সংখ্যাটা পাওয়া যাবে, এটাই হেক্সাডেসিমাল সংখ্যারই অক্টাল সংখ্যা হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে হেক্সাডেসিমালকে বাইনারি করা, তারপর হচ্ছে বাইনারিকে অক্টাল করা। এখন হেক্সাডেসিমালকে যদি আমরা বাইনারি করতে চাই, তাহলে আমাদের করণীয় যেটা, হেক্সাডেসিমালের সর্বোচ্চ অঙ্ক হচ্ছে f, যেটা আমরা বাইনারিতে লিখলে হয় কত, আমরা যদি যে বাইনারি লিখি 1 2 4 8, তাহলে দেখো f মানে হচ্ছে 15 বা 15। এখন এই 15কে বাইনারিতে লেখা, দেখো এখান থেকে কোনটা কোনটা যোগ করলে 15 হবে, 8 4 12 আর 3 14 আর 15, তাহলে সবগুলোর নিচেই 1 হবে। তাহলে যে f যেটা আছে অর্থাৎ 15, আমরা যদি এটাকে বাইনারিতে লিখি তাহলে কয় বিট হয়, 4 বিট।
তাহলে এই যে হেক্সাডেসিমালকে বাইনারি করার জন্য হেক্সাডেসিমাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে 4 বিটে রূপান্তর করতে হয়, এটা আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা 4 কেও 4 বিটে নিব। তাহলে দেখো যে এখান থেকে 4 পাওয়ার জন্য কোনটা লাগবে, 4 এর জন্য শুধু 4 লাগবে, আর বাকিগুলো হবে 0। তাহলে 4 এর জন্য আমরা যদি লিখি, তাহলে প্রথমটা হচ্ছে 0, হচ্ছে 1 0 0। এরপর হচ্ছে এ মানে কত আমরা জানি, হেক্সাডেসিমালে এ হচ্ছে 10। এখান থেকে দেখো আমরা যদি 10 লিখতে চাই, তাহলে কোনটা কোনটা লাগবে 10 লেখার জন্য, তাহলে 8 আর 2 লাগবে, আর বাকি দুইটা হবে 0। তাহলে 10, তাহলে 10 এর জন্য হচ্ছে 10, ঠিক এ 10 10। তাহলে এখন আমরা যদি লিখে দেখো, আমরা এই সংখ্যাটি লিখে ফেলতে পারবো 4a 16 সমান হচ্ছে এই ডান পাশের 0 লিখলেও চলে, না লিখলেও চলে 100, সরি বাম পাশের 0 1001010। এটাই হয়ে গেল এই হেক্সাডেসিমাল সংখ্যাটি বাইনারি সংখ্যা। তাহলে এখন আমাদের কাজকে এই বাইনারি সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা। বাইনারিকে অক্টাল করার সময় বাইনারি সংখ্যার যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অঙ্কগুলোকে ডান দিক থেকে বাম দিকে 3 বিট করে আলাদা করে লিখতে হয়। কয় বিট? 3 বিট। তাহলে আমরা 3 বিট করে আলাদা করে লিখবো। তাহলে দেখো প্রথমে 3টা বিট যদি আমরা লিখি 0 1 0, এই 3টা বিট আমরা লিখবো। তারপরে 3টা বিট 0 0 1 0 0 1। তারপরে আরেকটা বিট অবশিষ্ট আছে, তাহলে বাম পাশে যেটা 0 দিয়ে 3 বিটে রূপান্তর করে দিব। এখন আমরা এদের মানগুলো লিখবো। এই যে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে মান নির্ণয় নিয়ম জানি 1 2, এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে, তাহলে হচ্ছে আমরা যদি অক্টাল সংখ্যাটি লিখি যে 4a 16, এর অক্টাল সংখ্যাটি হবে 1128। তাহলে এখানে আমাদের আছে। তাহলে এইভাবে আমরা প্রাপ্ত নাম্বারকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারি। পরবর্তী প্রশ্ন হচ্ছে এক্স এর মান যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। তাহলে এখানে এক্স আসলে কি ছিল দেখো, এখানে বলা হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থী আজিজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে 416 এবং বাংলা দ্বিতীয় পত্রের নাম্বার হচ্ছে এক্স। এটা একটা অজানা নাম্বার, এটা আমরা জানি না কত। এখন দুই পত্রে মিলে তার মোট নাম্বার হচ্ছে এত। এখন এই যে তার মোট নাম্বারটি দেওয়া আছে, দেখো আমরা যদি মোট নাম্বারের কথা বলি, আমরা সমাধানে যাওয়ার আগে একটু বিষয়টা ব্যাখ্যা করে নিই যে মোট নাম্বার, তার মোট নাম্বার হচ্ছে 1010010 মোট নাম্বারটা দেওয়া আছে বাইনারি। এখন বাইনারি সংখ্যার মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা জানি, বামের অঙ্কের ডানের চেয়ে বামের অঙ্কের মানগুলো দ্বিগুণ করে বেশি হয়। প্রথমটা যদি 1 হয়, পরেরটা হবে 2, পরেরটা 4, পরেরটা হচ্ছে 8, তারপরটা 16 32 64 128। তাহলে দেখো এই যে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে থেকে যেগুলো 0 আছে 0 গুলো বাদ যাবে, 1 বাদ যাবে, 4 বাদ যাবে, 8 বাদ যাবে, 16 বাদ যাবে, থাকবে হচ্ছে 64 বাদ যাবে। তাহলে আমাদের কত থাকতেছে 128 যোগ 32 যোগ 2, তাহলে 128 একটা 60, একটা 60 আর 2 হচ্ছে 162। তাহলে হচ্ছে দেখো আমরা যদি দেখি তার মোট নাম্বার হচ্ছে 162। এর মধ্যে প্রথম পত্রে সে কত নাম্বার দিয়েছিল দেখো। তাহলে প্রথম পত্রে নাম্বার যদি আমরা বলি, প্রথম পত্রে প্রাপ্ত নাম্বার, প্রথম পত্রে প্রাপ্ত নাম্বার, তাহলে তার প্রথম পত্রে প্রাপ্ত নাম্বারটা ছিল হচ্ছে 4a16। এটিকেও যদি আমরা দশমিকে করে নিই, তাহলে আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক করার সময় বেসের উপর সূচক বসে গুণ করতে হয়। সূচকের শুরুটা হয় ডান দিক থেকে 0 থেকে, তাহলে প্রথমটা হবে 6 to the 0, পরেরটা হচ্ছে 1। তাহলে 4 into 6 to the 1, 8 into 6 to the 1 0। তাহলে 16 তো 4 16 64, আর এ হচ্ছে 10 আর 6 to the 0 মানে 1, তাহলে 10 একে 10, তাহলে হচ্ছে কত 74। তাহলে দেখো তার মোট নাম্বার 162, এর মধ্যে সে প্রথম পত্রে পাইছে হচ্ছে 74। তাহলে বাকি নাম্বারটাই হচ্ছে তার
বাংলা দ্বিতীয় পত্রের নাম্বার। তাহলে মোট নাম্বার থেকে যদি আমরা প্রথম পত্রের নাম্বারটা বিয়োগ করে দিই, তাহলে আমরা দ্বিতীয় পত্রের প্রাপ্ত নাম্বার পাবো। তাহলে আমরা যদি লিখি দ্বিতীয় পত্রের প্রাপ্ত নাম্বার, দ্বিতীয় পত্রে প্রাপ্ত নাম্বার, তাহলে তার দ্বিতীয় পত্রের প্রাপ্ত নাম্বার বলছে মোট নাম্বার 162 মাইনাস প্রথম পত্রের প্রাপ্ত নাম্বার ছিল 0.74 তাহলে এটা থেকে এটা যদি আমরা মাইনাস করি তাহলে কত দাঁড়াবে? 12 থেকে 4 গেলে 8, তারপরে 8, 16 থেকে 8 গেলে 8। দুই পত্রের নাম্বারের মোট নাম্বার থেকে আমরা যদি প্রথম পত্রের মোট নাম্বার বাদ দিই, তাহলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় পত্রের নাম্বার। আর দ্বিতীয় পত্রের নাম্বারটা কি আমরা প্রশ্ন অনুযায়ী কি দ্বারা প্রকাশ করতে পারি? x দ্বারা। অর্থাৎ x হচ্ছে তার দ্বিতীয় পত্রের নাম্বার। তাহলে দ্বিতীয় পত্রের সে কত নাম্বার পেয়েছে? 88 নাম্বার। প্রশ্ন হচ্ছে যে x এর মান যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। এইখানে আমরা যেটা বের করছি x এর মানটা, সেটা আমরা বের করছি বিয়োগের মাধ্যমে। এখন এই কাজটাই আমাদের করতে হবে কার মাধ্যমে? যোগের মাধ্যমে। তাহলে বিয়োগের কাজটা যদি আমরা যোগের মাধ্যমে করতে যাই, তাহলে এটা যোগের মাধ্যমে করতে চাইলে আমাদের যেটা করতে হবে 162 এর সাথে আমরা যদি -74 যোগ করি তাহলে আমরা কত পাবো? 88 পাবো। তাহলে প্রথম যে প্রাপ্ত নাম্বার যেটা আমরা বের করছি, এটা বের করছি কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। আর এটা যদি আমরা করি কার মাধ্যমে? বিয়োগের মাধ্যমে। এটা হচ্ছে লেখা লাগবে না, জাস্ট হচ্ছে দেখো শুধু। তাহলে হচ্ছে আমরা যদি চাই এই বিয়োগের কাজটা যোগের সাহায্যে করতে পারবো। তবে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা লাগবে, এই যে ঋণাত্মক সংখ্যাটি আছে, অর্থাৎ উপরে ছিল 74 ধনাত্মক সংখ্যা, এই সংখ্যাটিকে ধনাত্মক থেকে আমাদের ঋণাত্মক করে নিতে হবে। অর্থাৎ +74 আমাদের করতে হবে কি? -74। আর এর জন্য আমাদের লাগবে কি? দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরকের কাজ হচ্ছে সংখ্যাকে কি করা? নিগেশন করে নাও। তাহলে আমরা এই সংখ্যা নিগেশন করবো। কোন কোন সংখ্যা? 74টাকে আমরা নিগেশন করবো, কারণ এটা দিয়ে আমাদের বিপরীত মানটা লাগবে। তাহলে এখন আমরা যে কাজ করবো দেখো, যে 74, আমরা যদি 74 বাইনারি দেখো, তাহলে এখান থেকে যেটা যেটা যোগ করলে 74 হবে। কত কত যোগ করলে হবে? 64 আর 32 96, এটা বেশি হয়ে যায়। 64 আর 16 80, এটাও লাগবে না। 64 আর 72, 72 আর 2 74, তাহলে বাকিগুলো ছিল। দেখো 74 তাহলে কয় বিটের সংখ্যা? 1 2 3 4 5 6 7। আমরা যেটা জানি 127 বা তার চেয়ে ছোট সংখ্যা এগুলো লিখতে লাগে 7 বিট, এই জন্য এগুলো থাকে হচ্ছে 8 বিট রেজিস্টারে। আর তার চেয়ে বড় যে সংখ্যাগুলো সেগুলো থাকে হচ্ছে 16 বিট রেজিস্টারে। তাহলে এই ক্ষেত্রে 74 হচ্ছে কয় বিট? 1 2 3 4 5 6 7, সে জায়গা পাবে 8 বিট রেজিস্টারে। কিন্তু আমরা 74 এর সাথে যে সংখ্যাটির হিসাব করব, সেই সংখ্যাটি হচ্ছে কত? 162। কারণ 162-র সাথে আমরা -74 যোগ করবো। এখন এই যে 162, এটা লিখতে 7 বিটের চেয়ে বেশি, অর্থাৎ 8 বিট বা তার চেয়ে আরো বেশি লাগবে। এই সংখ্যাটি থাকবে হচ্ছে 16 বিট রেজিস্টারে। তাহলে এখন 8 বিটের রেজিস্টারের সাথে সংখ্যার হিসাব আমরা 16 বিট রেজিস্টারে করতে পারবো না। এই জন্য আমাদের যেই কাজ করতে হয়, দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে যদি দুইটা সংখ্যার মধ্যে কোনো একটি সংখ্যা 128 বা তার চেয়ে বড় হয়, তাহলে উভয় সংখ্যাকে আমাদের 16 বিট রেজিস্টারে নিয়ে হিসাব করতে হয়। অথবা দুটি সংখ্যার মানে যদি 8 বিটের চেয়ে কম থাকে, সরি 127-এর চেয়ে ছোট হয়, কিন্তু তাদের ফলাফল যদি 128 বা তার চেয়ে বড় হয়, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের হিসাব করতে হয় 16 বিট রেজিস্টারে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু একটা সংখ্যা 162, যেটা 16 বিট রেজিস্টারে থাকবে, এই ক্ষেত্রে আমাদের 74কেও 16 বিট রেজিস্টারে নিয়ে হিসাব করতে হবে। তাহলে আমরা যদি 74 হিসাবটা করি, দেখো তাহলে এখানে আছে 7 বিট। তাহলে এদিকে 16 বিটে করতে চাইলে আমাদের অতিরিক্ত বিট লাগবে 9টা। 1 2 3 4 5 6 7 8 9। তারপর হচ্ছে 1 0 0 1 0 1 0। তাহলে এটা হচ্ছে 74-এর প্রকৃত বাইনারি। এখন আমরা এই প্রকৃত বাইনারি মানের শূন্য বিপরীতে দিব 1, 1-এর বিপরীতে 0, 1
এটা হয়ে যায় একের পরিপূরক। আর একের পরিপূরকের মানের সাথে আমরা যদি হচ্ছে এক যোগ করি তাহলে সেটাই হয়ে যায় 2 এর পরিপূরক। তাহলে একের পরিপূরক 1 1 2, তাহলে 2 হলে 2কে 2 দ্বারা ভাগ করে বাক্সে 0 হাতের 1, 0 আর 1 যোগ করলে 1 1 0 1 1 0 1 1 1। তাহলে 2 এর পরিপূরক করলে সংখ্যার নিকেশন হয়, অর্থাৎ সংখ্যা বিপরীত হয়ে যায়। এখানে ছিল এটা প্লাস যন্ত্রণ, তাহলে এটা হয়ে গেল -12। তাহলে এখন আমাদের কাজ কি, 162 এর সাথে যে যন্ত্র আমরা যেটা পাইলাম, এখন আমাদের কাজ হচ্ছে 162। তাহলে 162 লিখছি, 64 পরে হচ্ছে 128। তাহলে 162 হইতে গেলে দেখো আমাদের কত থেকে শুরু করা হয়েছে, 128। 128 আর 64 যোগ করলে বেশি হয়ে যাবে, 128 আর 32 হচ্ছে 160। আমাদের ওই পাশে সংখ্যাটি দেখে আসে আমাদের কত ছিল, 162। তাহলে 128 আর 32 160, আর লাগবে হচ্ছে 2। তাহলে 4 লাগবে না, 8 লাগবে না, 16 লাগবে না, 1ও লাগবে না। 128 8 হচ্ছে 32 তো লাগবে। 128 আর 32 60 আর 2 62। তাহলে 2 3 4 5 6 7 8 বিট লাগছে, সংখ্যাটি লিখতে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা 162 যেটা আছে, 162 সংখ্যাটিকে রাখবো 16 বিট রেজিস্টারে। তাহলে এখানে আসবে 2 3 4 5 6 7 আর 8। তাহলে হচ্ছে 1 0 1 0 0 0 1 0। এখন আমরা লিখবো হচ্ছে -12। -12, তাহলে -12 1 1 1 1 1 1 1 1 1 0 1 1 0 1 1 0। এখন হচ্ছে আমরা এই দুইটা সংখ্যা একসাথে যোগ করবো। তাহলে যে 162-র সাথে -74 যদি আমরা যোগ করি, তাহলে আমাদের এই যোগফলটা হবে 88। তাহলে এখন আমরা এই পাশে যোগ করবো 0 1 1 2, 2কে 2 দ্বারা ভাগ করলে 0 হাতের 1, আবার 1 1 2, 2কে 0 হাতের 1 1 1 1 1 2, 2 0 হাতের 1 1, আবার 1 1 2, 2 0 হাতের 1 হাতের 1 আর 1 2 2 0 হাতের 1, আবার হাতের 1 আর 1 2 0 হাতের 1 হাতের 1 আর 1 2 2 0 হাতের 1, আবার 1 1 2 2 0 হাতের 1, আবার 1 1 2 2 0 হাতের 1, আবার 1 1 2 0 হাতের 1, আবার 1 1 2 2 0 হাতের 1, 1 1 2 2 0 হাতের 1, 2 হাতের 1 হচ্ছে পরে। আমরা হিসাব করতেছিলাম 16 বিট রেজিস্টারে, এখানে এটা দেখো আমরা যদি হিসাব করি এটা চলে আসে 17 নাম্বার বিটে। আর এই যে 0 এবং 1 এই হচ্ছে কারেন্টের পরিমাণ। 0 হচ্ছে লো ভোল্টেজের কারেন্ট, 1 হচ্ছে হাই ভোল্টেজের কারেন্ট। আর এই ক্ষেত্রে এই যে 1 কারেন্টটা, এটা যেহেতু ওই রেজিস্টারের জায়গা পাবে না, এটা ওভারফ্লো চলে যাবে, এটা এই 1 কে বলা হচ্ছে ক্যারি বিট। এই ক্যারি বিট বিবেচনা করা হয়, তাহলে যেহেতু এটা ওভারফ্লো চলে যাবে এই জন্য এটাকে বিবেচনা করা হয়। তাহলে এই ক্ষেত্রে চিহ্ন বিট হচ্ছে আমাদের কি 0, আর চিহ্ন বিট 0 মানে সংখ্যাটা হচ্ছে কি ধনাত্মক। আর এই চিহ্ন বিট 0 এর 0 ছাড়া বাকি অংশধারী সংখ্যা কি বোঝায়, মান বোঝায়। তাহলে আমরা এই পাশে যদি মান হিসাব করি 1 2 4 8 16 32 64, তাহলে এটা 64 আর 16 80, আর আর হচ্ছে 88। তাহলে আমাদের এই পাশে হিসাব কত আছে, 88। তাহলে আমরা বলতে পারি প্রাপ্ত নাম্বার যা যোগের মাধ্যমে নির্ণয় করা হবে। আসলে প্রাপ্ত নাম্বারটা নির্ণয় করার কথা ছিল হচ্ছে বিয়োগের মাধ্যমে, কিন্তু আমরা সেই বিয়োগের কাজটাই করলাম কার মাধ্যমে, যোগের মাধ্যমে। তাহলে হচ্ছে এই প্রশ্নের উত্তর করতে গিয়ে আমরা প্রথমে যে কাজ করবো, মোট নাম্বারটাকে আমরা দশমিক করে নেব। তারপর হচ্ছে প্রথম পত্রের প্রাপ্ত নাম্বারকে দশমিক করে নেব। তারপর হচ্ছে এই এই মোট নাম্বার থেকে প্রথম পত্রের নাম্বারটা আমরা বিয়োগ করে আসলেও এই প্রথম পত্রের নাম্বার দ্বিতীয় পত্রের নাম্বারটা কত হয় সেটা বের করবো। এখন এই নাম্বারটা আমাদের বের করতে হবে কার মাধ্যমে, যোগের মাধ্যমে। তাহলে যোগের মাধ্যমে করতে চাইলে আমাদের 2 এর পরিপূরক লাগবে কোন সংখ্যাটি, ছোট সংখ্যাটি।
কারণ এই প্লাস 74কে আমাদের কি করতে হবে, -74 করতে হবে। তাহলে এই জন্য আমরা প্লাস 74কে -74 করে নিয়েছি, তারপর 162-র সাথে -74 যোগ করে দিয়েছি। তাহলে আমরা বিয়োগের কাজটাকে আরো 2 করে ফেলছি যোগের মাধ্যমে। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় হতে প্রাপ্ত নাম্বার বের করা কৌশল।